নমস্কার বন্ধুরা, আপনারা দেখবেন আজকে আমি একটা মোটরোলা হ্যান্ডসেটের ডিসপ্লে চেঞ্জ করব। যে ডিসপ্লেটা কাস্টমার আমার কাছে নিয়ে আসছিল ভাঙা অবস্থায়, এবং আমি কাস্টমারকে বলেছি যে আপনাকে এই ডিসপ্লেটা পুরোটাই চেঞ্জ করে দেব উইথ প্রপার ফিনিশিং সমেত, এবং কাস্টমার রাজি হয়ে যায়। তার এগেনস্টে আমি এই হ্যান্ডসেটটা কাজ করছি। প্রথমে এই দেখুন, আমি হিটার ব্লোয়ার দিয়ে এই ডিসপ্লের পিছনের ব্যাক প্যানেলটা খুলে নিলাম। ঠিক আছে, হ্যাঁ, খুব সাবধানে খুলতে হবে, যেরকমটা আমি দেখালাম সেরকমভাবে। খোলার পর প্রসেসগুলো করব, দেখতে থাকুন। আপনারা মনে রাখবেন যাতে ডিসপ্লে খোলার সময় যাতে কোনো রকম সমস্যা বা কোনো রকম যে কিছু না হয়, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, হ্যান্ডসেটটা খারাপ হতে পারে। ঠিক আছে, দেখুন, যেহেতু কাস্টমারের এই মোবাইল ফোনটি ড্যামেজ অবস্থাতেই এসেছিলো, তো আমরা ওইটার ড্যামেজ রিপেয়ার করব। দেখুন, আমি স্ক্রুগুলো খুলে নিচ্ছি, একটার পর একটা স্ক্রু আমরা খুলে নিচ্ছি এখান থেকে। ঠিক আছে, ফোনটা থেকে এরপর বাদবাকি প্রসেসগুলো করতে থাকবো। স্ক্রুটা খোলার জন্য যে স্ক্রুড্রাইভার ইউজ করছি। ঠিক আছে, এই স্ক্রুড্রাইভারটা প্লাস স্ক্রুড্রাইভার আছে, মানে স্ক্রুড্রাইভার নাটটা প্লাস স্ক্রু যেটা হয় ওই স্ক্রু নয় আছে। প্রপারভাবে নাটগুলো খোলা হয়ে গেছে দেখুন। ঠিক আছে, এর দুটো নাট বাকি আছে। আর এই নাটগুলো খোলা হয়ে গেলে তারপর আমরা বডির যে প্যানেলটা আছে, মেন প্যানেলটা, সেই প্যানেলটা আমরা খুলতে পারবো। ঠিক আছে, দেখুন খুলছি। নাটের সিলটাও আমরা ব্রেক করলাম, যেটা কোম্পানির তরফ থেকে ফিটেড অবস্থায় আছে, যে সিলটার থেকে বোঝা যায় যে ফোনটা এর আগে কোথাও খোলা হয়নি। আপনারা দেখবেন। এবার আমি হ্যান্ডসেটটাতে একটা সাইড দিয়ে যে ফাটানি বলে, মানে টুইজি ক্লিন বলে, ওটাতে প্রথমে সিমটেটা বার করে নিলাম। দেখুন, এখন ওই একটা ফাটানি দিয়ে, মানে প্লেন দিয়ে সেটাকে ওপেন করছি আমি। ঠিক আছে, সুন্দরভাবে ধীরে ধীরে ওপেন করবেন। এখানে কিন্তু মাথায় রাখতে হবে, আপনি যে টুইজিং বা যে টুলটা ব্যবহার করছেন সেটা যদি স্টিলের হয়, তাহলে কিন্তু আপনাকে এটা খুব ধীরে ধীরে ইউজ করতে হবে, না হলে কিন্তু আপনার এই যে স্ক্রিনটা আছে এর মধ্যে কিন্তু দাগ বা ক্র্যাচেস পড়ে যাবে। হ্যাঁ, তো আপনাকে সাবধানে খুলতে হবে। দেখুন, যেভাবে ঠিক আমি খুলছি। আর আমরা কিন্তু যে কোনো মোবাইল ফোনের অরিজিনাল এবং রিফার্বসড পার্টস প্রোভাইড করে থাকি। অরিজিনাল পার্টস চাইলে সেটাও পাবেন, আর পার্ট যদি চান সেটাও পাবেন। ওজি কোয়ালিটির পার্টস সব আমরা প্রোভাইড করে থাকি। আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে ডেসক্রিপশনে। ঠিক আছে, প্রপারভাবে আমি খুলে নিলাম। খোলার সময় সাবধান, অবশ্যই এফপিসি একটা পাত্তা থাকে, যেটাকে সেন্সারের যে পাত্তাটা বা কানেক্টরটা আছে, সেটা কিন্তু খুব সাবধানে দেখে নিতে হবে, কারণ ওখানে টান দিলে কিন্তু ওটা ছিঁড়ে গেলে পুরো ওই অ্যাসেম্বলিটাকেই পাল্টাতে হয়। যেই দেখুন আমি খুললাম যে জিনিসটাকে। এবার ধীরে ধীরে আমি বোর্ডটা আলাদা করব, আর তার সাথে ব্যাটারিটাকে আলাদা করব। প্রথমে প্লাস্টিক টুইজার, সব সময় মনে রাখবেন ব্যাটারি খোলার সময় প্লাস্টিক টুইজার বা প্লাস্টিক টুল ব্যবহার করা। ঠিক আছে, না হলে কিন্তু ব্যাটারি শর্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। খুব সাবধানে। তারপরে আপনি কোনো ধারালো লোহা বা মেটালের কোনো টুইজিং বা টুল ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। কিন্তু ব্যাটারি কানেক্টর সব সময় প্লাস্টিক টুল দিয়েই খুলবেন, না হলে ব্যাটারি যদি শর্ট হয়ে যায়, ফোনটা শর্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। দেখুন, আমি প্রপারভাবে প্রত্যেকটা কানেকশনকে আলাদা করছি, এবং প্রপারভাবে সাববোর্ড, মানে ফোনের নিচে যে বোর্ডটাকে থাকে ওটাকে সাববোর্ড বলা হয়, সাব পিসিবি সাববোর্ড, সেটাকে আলাদা করছি। দেখতে থাকুন, ধীরে ধীরে আমি টুল দিয়ে ওটাকে আলাদা করছি। আলাদা করা হয়ে গেছে। এখন আমি যে আপনার ভাইব্রেটার, যেটাকে ভাইব্রেটার বলে, আপনার ফোনের ভিতরেও ভাইব্রেটার থাকে, সেই ভাইব্রেটারটাকে আলাদা করছি। ধীরে ধীরে ভাইব্রেটারটাকে আস্তে আস্তে করে আলাদা করে দিলাম।
এখন আমি ফোনের মাদারবোর্ডের যে কানেকশনটা আছে কক্সেল ল্যানের সঙ্গে, যেই তারটা দিয়ে আপনার ফোনে কানেক্টিভিটি থাকে বা ইন্টারনেট সংযোগ হয়, ঠিক আছে, সেই তারটাকে আমি আলাদা করলাম। এই যে তারটা দেখতে পারলে সাইড থেকে খুলে নিলাম, এটা হচ্ছে কক্সেল লাইন বলে, এটা দিয়ে আপনার ফোনে ইন্টারনেট কানেক্টিভিটি বা নেটওয়ার্ক কানেক্টিভিটিটা হয়। এই যে ক্যামেরাটাকে এখন আলাদা করে খুলছি, ঠিক আছে, যেহেতু বোর্ডটাকে আমার সরাতে হবে, ক্যামেরাটাকে খুলে নিলাম। এখন দেখুন বোর্ডটাকে একটা সাইড থেকে চারা দিয়ে আস্তে করে বোর্ডটাকে আমি রিমুভ করে নেব পুরোনো প্যানেল থেকে বা এলসিডি মডিউল থেকে। বোর্ডটাকে দেখুন ধীরে ধীরে, আর হ্যাঁ অবশ্যই মনে রাখবেন সেটের মধ্যে যে ব্ল্যাক কালারের যে স্পাইকটা আছে, যেটা মাদারবোর্ডের সঙ্গে লাগানো দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু কখনো ছিঁড়বেন না, বা ওটা যাতে না ছেড়ে ওটাই চেষ্টা করবেন, কারণ ওটা হিট সেন্সারিংয়ে কাজ করে, ঠিক আছে। ওটা কখনোই ছেড়বেন না, কোনো ভাইরা বা কোনো টেকনিশিয়ানরা এই জিনিসটা কখনোই করবেন না, এটা কিন্তু নষ্ট করলে খুব সমস্যা হয়। দেখুন হিটসিংটা যে আছে, এই হিটসিংটাও উঠে আসলো। এখন আমরা এই ব্যাটারিটাকে রিমুভ করব। ব্যাটারি রিমুভ করাটা সবথেকে ইজি প্রসেস, আপনারা জানেন, যারা টেকনিশিয়ান ভাইরা প্রত্যেকেই জানেন যে প্রথমে ব্যাটারিতে হিট দিতে হবে, ব্লোয়ার দিয়ে হিট দেওয়া হবে ব্যাটারিতে, তারপরে এক সাইড থেকে টুইজার দিয়ে ওটাকে উঁচু করে যে স্প্রে পাওয়া যায়, ফ্যালকন বা আদার্স অনেক ব্র্যান্ড পাওয়া যায়, আমি মেনলি ফ্যালকন ইউজ করে থাকি, তো সেই স্প্রে দিলে ব্যাটারিটা অটোমেটিক উঠে যায়। আর হ্যাঁ, ব্যাটারি খোলার সময় অবশ্যই মাথায় রাখবেন প্লাস্টিক টুল ব্যবহার করা, না হলে কিন্তু ব্যাটারিতে যদি কোনো প্রেশার বা চাপ পড়ে সেই ক্ষেত্রে কিন্তু ব্যাটারি ব্লাস্ট হতে পারে। আমি এখানটায় ধারালো বা মেটালিক টুলস ব্যবহার করছি, যেহেতু আমার অনেক এক্সপিরিয়েন্স আছে তার জন্য আমি এটা করছি। এই দেখুন আমি ফ্যালকন ইউজ করছি, যেটা দিয়ে আমরা ব্যাটারির যে আঠাটা আছে ওটাকে আলাদা করছি, ঠিক আছে। এটা হিট দিলে পরে আঠাটা গলে যায় এবং এই ফ্যালকন দিলে আঠাটাকে খেয়ে নেয়, মানে আঠাটা একদম মেল্ট হয়ে যায়, তার ফলে ব্যাটারিটা চট করে উঠে আসে এবং ব্যাটারিটা ড্যামেজ হওয়ার চান্সেস থাকে না। দেখুন আমি কিভাবে দিচ্ছি, এখন দেখবেন আস্তের ওপর দেখুন ব্যাটারিটা সুন্দরভাবে খুলে চলে আসলো, ব্যাটারিটা ড্যামেজও হলো না, ব্যাটারিটা যেরকম সেরকমই প্রপার রয়ে গেল। তারপরে এখন আমরা যে মেন এফপিসি পাতটা, যেটার সঙ্গে চার্জিং কানেক্টার সাববোর্ড আর মাদারবোর্ডে কানেক্টিং থাকে, সেটা কিন্তু আমি খুলে নিলাম। দেখুন এখন পুরো বোর্ডটা কিন্তু ফ্রেশ হয়ে গেল এবং এখন আমি এই বোর্ডটাকে চেঞ্জ করব। দেখুন নতুন একটা প্যানেল বোর্ড নিব, যেটার মধ্যে এলসিডি পুরোটা ফিক্সড থাকবে। ওই তার আগে সে এফপিসি সুইচ কিটা, যেটার মাধ্যমে আমরা ফোনটার সুইচ ইউজ করে থাকি, সেটাকে সরাচ্ছি, কারণ ওটা ছাড়া তো পরবর্তীতে নতুন প্যানেলে আমরা সুইচটাকে ইউজ না করলে তো সুইচ কাজ করবে না। এবং এই সুইচের যে পাতাটা আছে এটা খুব সাবধানে ধীরে খুলতে হবে, একটু যদি আপনার টুইজার বা ধারালো টুলস যদি টাচ হয়ে যায়, ছিঁড়ে যায়, তাহলে কিন্তু পুরো এই সুইচ যে ম্যানুয়াল অ্যাসেম্বলিটা আছে টোটালটাই চেঞ্জ করতে হয়, ঠিক আছে। কারণ এগুলো রিপেয়ার হয়, কিন্তু রিপেয়ার মানে করাটা ইউজ করা কোনো যুক্তিসম্মত আমি মনে করি না, কারণ এগুলো যে ছোটো পার্ট আর যেরকম ধরনের সুইচ হয়, এগুলো ব্র্যান্ডেড বা নতুন ইউজ করাটাই বেটার, ওই রিপেয়ার করলে জিনিসটা ভালো হয় না। অনেকে রিপেয়ার করা যায়, অনেকে করে ক্র্যাচেস করে ওখান থেকে লাইন, মানে যে পিসি লাইন বের করে পরবর্তী জাম্পার করে ওখানে ফ্ল্যাক্স দিয়ে আটকে রিপেয়ার করে, কিন্তু আমি মনে করি এই সমস্ত পাত্তাগুলো রিপেয়ার করাটা উচিত না বা কাজ করানোটা ঠিক না। হ্যাঁ, তবে কাজ হয় অবশ্যই, জেনুইনই থাকে, কাজও হয়। অনেক টেকনিশিয়ান ভাটা ছিঁড়ে ফেলেন, পরবর্তীতে ওটাকে রিপেয়ার করে, কিন্তু রিপেয়ারের কোনো প্রয়োজন মনে হয় না আমার আছে, কারণ ওটাতে রিপেয়ার করতে যে টাইম ওয়েস্টেজ হয় বা যে টাইম লাগে তার এগেনস্টে নতুন লাগানোই বেটার, ঠিক আছে। এবং মার্কেটে ডুপ্লিকেট অরিজিনাল সবই পাওয়া যায়, তা আপনারা দেখতে পারেন। এই দেখুন নতুন যে মডিউলটা আছে বা নতুন যে প্যানেল বোর্ডটা আছে, নতুন প্যানেল বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি বার করছি। খুব ধীরে সাবধানে কাজ করতে হবে, যদি নতুন প্যানেল বোর্ডে একবার একটা ক্র্যাচেস বা দাগ পড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু কাস্টমার ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতে পারে। দেখুন প্রত্যেকটা প্যানেলের মধ্যে দেখুন
আমাদের ওই বারকোড আছে, যেটা মানে আর কি দিয়ে জানা যায় যে প্যানেল বোর্ডটা কবে ম্যানুফ্যাকচার হয়েছিল, কবে প্যানেল বোর্ডটা কী আছে, কোথায় তৈরি হয়েছিল। পুরো প্যানেল বোর্ডটা ফ্রেশ একদম চলে আসলো। এখন আমি মেন বোর্ড এফপিসি পাত্তা যেটা আছে সেটাকে লাগাচ্ছি প্যানেলে। এটা লাগানোর সবচেয়ে ভালো উপায়, দেখুন ওখানে যে দাগটা আছে, মানে ওখানে দেখুন একটা মার্কিং করা আছে, ওই মার্কিং আর বোর্ডের যে মার্কিং আছে সেই মার্কিং অনুযায়ী বসাবেন এবং চাপ দিয়ে সম্পূর্ণটা লাগিয়ে দেবেন, ব্যাস, তাহলেই লেগে যাবে। এমন কোনো বড় ব্যাপার নয়, যে কেউ এটা করতে পারবে, খুব ইজি প্রসেস। মার্কিংয়ে বসালেই অটোমেটিক সেট হয়ে যাবে। দেখুন সুন্দর সেট হয়ে গেল। এবার আমি এটার মধ্যে আগে যে প্রসেসগুলো আছে সেগুলো করবো। আমি এই যে দেখুন সেট করে দিচ্ছি। হয়ে গেল সেট সুন্দরভাবে। দেখুন এলসিডির যে পাত্তাটা আছে ওটা লাগানো অবশ্যই আছে। এখন দেখুন আমি মাদারবোর্ডটাকে ফিক্সড করব, ঠিক আছে, আর সুইচ কিটাকে ফিক্সড করব। সুইচ কিটা যদি ফিক্সড না করি তাহলে মাদারবোর্ডে কিন্তু আমরা কাজ করতে পারবো না, মাদারবোর্ড অন হবে না। তার জন্য এই সুইচ যে প্যানেলটা আছে ওটাকে আমি ফিক্স করছি। তার আগে সুইচ কিটাকে লাগাচ্ছি। দেখুন ধীরে ধীরে বন্ধুরা এখানে কাজ করতে হবে, কারণ সুইচ কিটা যদি একবার ছিঁড়ে যায় বা সুইচ কিটে যে পাত্তাটা আছে সেটা যদি একবার ড্যামেজ বা কিছু হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু পুরো ব্যাপারটা নষ্ট হয়ে যাবে। ফোনটা কিন্তু রিপেয়ার করতে অনেকটা টাইম বেশি লাগবে এবং ওটাকে চেঞ্জ করতে হবে। ধীরে সুস্থে কাজ করবেন। প্রয়োজন হলে ওখানে আঠা ব্যবহার করবেন, না প্রয়োজন হলে ওখানে 2 সাইড টেপ ব্যবহার করবেন, কিন্তু ধীরে ধীরে ওটাকে প্রপার ফিক্স করবেন, যাতে কাস্টমার পরবর্তীতে ওই সুইচের জন্য কোনো রকম হ্যারাসমেন্ট না হয়। যদি একটু এদিক ওদিকভাবে সুইচটাকে আপনি ব্যবহার করে লাগিয়ে দেন, পরবর্তীতে দেখবেন যে সুইচ কিটা টিপলে বেশি প্রেশার হচ্ছে, সুইচটা ঠিকঠাক কাজ করছে না, কিছুদিন যাওয়ার পর সুইচের উপরের যে বটমটা থাকে সেটা ক্ষয় হয়ে যাবে। তার ফলে কাস্টমার কিন্তু ওই মোবাইলটা ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারবে না। তো সেই জন্য বলবো এই সুইচ কি যে পাত্তাটা আছে এটা খুব ভালো করে নিখুঁতভাবে লাগাবেন, যাতে পরবর্তীতে ওই সুইচটাকে ইউজ করার সময় যাতে সুইচটা ড্যামেজ না হয় বা ক্ষয় কম হয়। সুইচের যে প্লাস্টিক বিটিনটা থাকে সেটা যাতে ক্ষয় কম হয় এবং সুন্দরভাবে প্রপার সেটে থাকে। না হলে কিছুদিন পর কিন্তু এটার প্রবলেম হবে, তখন কাস্টমারকে আবার আপনার কাছে আসবে, কাস্টমার আপনাকে বলবে যে এরকম এরকম হয়ে গেছে, কি ঠিক করে দিন। এই সমস্যা থেকে বাঁচার জন্য প্রপারভাবে সুইচ কিগুলোকে সেট করবেন, যেরকমটা আমি করছি। দেখুন একদম প্রপারভাবে করবেন, ঠিক আছে, না হলে কিন্তু আপনার এই প্যানেলটা সেট হবে না। এখন দেখুন মাদারবোর্ডটা আমি এখানে অ্যাসেম্বল করছি, ফিটিং করছি মাদারবোর্ডটা। মাদারবোর্ড লাগানোর সময় সব সময় মনে রাখবেন মাদারবোর্ডের যে স্ক্রু আছে সেই স্ক্রুটা, ছোট স্ক্রুটা ব্যবহার করবেন। কোনো রকমভাবে কোনো বড় স্ক্রু মাদারবোর্ডে ইউজ করবেন না। যদি মাদারবোর্ডে বড় স্ক্রু ইউজ করেন তাহলে কিন্তু এলসিডি বা প্যানেলে কিন্তু প্রেশার পড়বে এবং এলসিডিটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। আমি আমার এক্সপিরিয়েন্সে বলছি, আমি ওইরকম মোটামুটি 10-12টা এলসিডি ভেঙে ফেলেছি কাজ শেখার সময়। তার জন্য বলছি মাদারবোর্ডে কখনও কোনো বড় স্ক্রু ব্যবহার করবেন না, এবং পারলে যেখানে এলসিডি রেখে কাজ করছেন সেখানে বাবল যে র্যাপগুলো হয় সেগুলো রেখে তার উপরে ডিসপ্লেটাকে রেখে বা এলসিডি প্যানেলটাকে রেখে কাজ করবেন। তাহলে কি হবে, বাই চান্স কোনো কারণবশত যদি কোনো নিচে নাট চলে আসে বা কিছু চলে আসে তো ওটা ড্যামেজ হওয়ার চান্সেস কম থাকবে। দেখুন এই সাববোর্ডটাকে আমি এখন ওয়াশ করব। সাববোর্ডটাতে একটু প্রবলেম ছিল, সাববোর্ডটা আপনার জং পড়ে গেছিলো বা লিকুইড ফাঙ্গাস জমে গেছিলো সাববোর্ডটাতে। দেখুন পুরো সাববোর্ডটাকে আমি এখন ওয়াশ করব, ওই ফ্যালকন দিয়ে আমি পুরো জিনিসটাকে ওয়াশ করব। ওই ফ্যালকনটা দেওয়ার উদ্দেশ্য একটাই, যে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এবং খুব তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার ফলে যে লিকুইড বা মানে জল থেকে যে সমস্যাগুলো বোর্ডে ক্রিয়েট হয় সেগুলোর চান্সেস খুব কম থাকে। সেখানটা আপনি নর্মাল থিনার বা এসে ইউজ করলে কিন্তু এটা শুকোতে একটু টাইম লাগে, কিন্তু ফ্যালকন খুব তাড়াতাড়ি এটা টেনে নেয় বা শুকিয়ে যায়।
দেখুন আমি ওয়াশ করে দিচ্ছি। এখন কিন্তু আর চার্জিংয়ের যে সমস্যাটা কাস্টমারের হতো বা ফিটিং করার পর, সেটা কিন্তু আর হবে না। প্রপারভাবে এটাকে আমি ওয়াশ করে লাগিয়ে দেবো। ভালো করে ওয়াশ করবেন যাতে একটুকু প্রবলেম না হয় পরবর্তীতে। আর চেষ্টা করবেন সবসময় কাজটাকে প্রপারভাবে করার। কাস্টমারের কাছ থেকে টাকা পয়সা যেটাই নেন আপনারা, কিন্তু কাস্টমারকে যখন আপনি ডিভাইস প্রোভাইড করবেন, একদম স্যাটিসফ্যাকশনভাবে প্রোভাইড করবেন, যাতে পরবর্তীতে কাস্টমার কোনো কমপ্লেন না দেয়। সবসময় চেষ্টা করবেন কাস্টমারকে বেটার সার্ভিস দেওয়ার। সে আপনার কাস্টমার যদি আপনাকে 2 পয়সা কম দেয় বা কম রাখতে হয় রাখেন, কিন্তু কাস্টমার যাতে বেটার সার্ভিস পায় এটাই রাখবেন। তাহলে কিন্তু আপনারা আরও বেশি ভালো কাজ পাবেন এবং আপনারা পুরো প্রপারভাবে আপনার কাছে কাস্টমারের মানে আসবে। এবং আপনি যদি এরকম ভুলভাবে এরকম সেরকম করে লাগিয়ে দেন, তাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। দেখুন আমি কিন্তু প্রপারভাবে ওটাকে পুরো প্রবলেমটাকে ফিক্সড করে তারপরে ওটা বোর্ডটাকে লাগাচ্ছি। আমি কিন্তু এখানে চাইলেই শুধুমাত্র এলসিডি আর ওটা লাগিয়ে কাস্টমারকে দিয়ে দিতে পারতাম, পরবর্তীতে কাস্টমার কিন্তু কমপ্লেন নিয়ে আবার আসতো, তাই না? তো সেই জন্য আমি ওটাকে প্রপার চেক করলাম এবং ওয়াশ করলাম, তারপরেই ফিটিং করলাম। দেখুন এবার আমি ব্যাটারি কানেক্টিভিটি করছি। ব্যাটারিটা কানেক্ট হয়ে গেলে পরে তারপরে এলসিডি কানেক্টগুলো করব। আপনারা কিন্তু সব সময় মাথায় রাখবেন, যদি কাজ করেন, কাজ করার সময় কিন্তু ব্যাটারি সব সময় পরে ইউজ করবেন। ব্যাটারি কানেক্টিভিটি সবসময় পরে নেবেন। ব্যাটারি কানেক্টিভিটি পরে নিতে হবে এই জন্যই, কারণ ব্যাটারি থেকে কিন্তু শর্টিং হবে। বোর্ডে পাওয়ার সব সময় বোর্ডে পাওয়ার যখন যাবে তখন সাথে কোনো রকম কোনো কানেকশন না থাকে এবং প্রপার নিট অ্যান্ড ক্লিন থাকে, এবং টাচ বোর্ডে খুব কম করবেন। দেখুন অন করার চেষ্টা করছি, অন হচ্ছিল না। এখন দেখুন ওখানে আমি চাপ দিচ্ছি, বা হাত দিয়ে কিন্তু আমি বোর্ডে চাপ দিচ্ছি, কারণ ওখানে সুইচ কি পাত্তাটা বোর্ডটার উপরে ছিল, ওটা চাপ দিয়ে লাগানোর পরে দেখুন এখন প্রপারলিভাবে জিনিসটা ফিক্সড হয়ে গেছে। ডিসপ্লেতে লাইন চলে আসছে এবং ডিসপ্লে ওকে। এবার আমি ওই কক্সেল লাইন আর ওই কক্সেল কেবলটাকে ইনস্টল করে দিচ্ছি, যাতে ফোনটাতে নেটওয়ার্ক প্রপারভাবে চলে আসে। দেখুন প্রপারভাবে এখন কক্সেল লাইন যেটাকে বলে কক্সেল কেবল, এটাকে আমি ইনস্টল করছি। আমাদের ডিভাইস কিন্তু পুরোপুরি রেডি, জাস্ট এখন ফিনিশিং টাচ দেওয়া বাকি আছে। ফিনিশিং টাচ চলছে। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে একটা প্রপার ওয়েতে এলসিডি আমরা চেঞ্জ করে থাকি। এবং আপনারা চাইলে, ঠিক আছে, আপনারা যদি কোনো ভাই বা কাস্টমার বা কেউ যদি রিপেয়ার করাতে চান ফোন, আমাদের দেওয়া অ্যাড্রেসে বা মেলে যোগাযোগ করবেন, ডিভাইস পাঠিয়ে দেবেন। আমরা প্রপার ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দেবো আপনার নাম সমেত। এবং তাছাড়া তার সাথে আপনার যে ফোনের রিপেয়ার যে প্রসেসটা আছে সেটাও প্রপারলি সবাইকে দেখাবো যে এইভাবে আমরা রিপেয়ার করছি। এবং আপনি যে আসবেন তা আপনাকে কুপন কোড প্রোভাইড করা হবে, যেটা কিন্তু আপনারা আগামী পরবর্তী বা কোনো কাউকে যখন রেফার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কুপন কোড ব্যবহার করলে আপনারা কিছু বোনাস বা ফ্রি কিছু পেয়ে যাবেন। আপনারা দেখুন এই যে আমি এখন কানেক্টরটা লাগাচ্ছি। আর হ্যাঁ, মাথায় রাখবেন সব সময় যখনই ওই টাচ প্যানেলের যে কানেক্টরটা আছে, মানে ওই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের যে কানেক্টরটা আছে, ওটা যখনই লাগাবেন, লাগানোর পর ফোনটাকে সুইচ অফ করে তারপরে অন করবেন, না হলে কিন্তু ওটা কাজ করবে না। এটা কিন্তু বেসিক, সবাই জানে। দেখুন এখন চার্জিংও হচ্ছে, নেটওয়ার্কও চলে আসছে, আর ফিঙ্গারপ্রিন্টটাও ঠিকঠাক কাজ করছে। ঠিক আছে, ফোনটা এখন পুরোপুরি রেডি। এখন আমি স্ক্রুগুলো লাগাচ্ছি। যেরকমভাবে আপনার কোম্পানি ফিটেড অবস্থাতে ফোনটাকে আমি খুলেছিলাম, ঠিক সেরকমই কোম্পানি ফিটেড মতো আমি পুরো কাজটাকে কমপ্লিট করলাম। এখানে কেউ বলতে পারবে না যে কাজটা টেরা বেঁকা বা প্রপার ফিটিং হয়নি। কোম্পানি ফিটেড একদম আসছে। দেখুন প্রপার যেরকম একদম সেম ডিটো হবে কাজটা, কোথাও কোনো রকম এলসিডি গ্যাপ বা এসে থাকবে না। এবং ওয়াটার প্রুফিং যেটা আছে সেটাও হবে। আমরা এখানে গ্যাস কিটটাও লাগিয়ে দেব, যাতে কাস্টমারের ওয়ারেন্টিটা, মানে লিকেজ যে ওয়ারেন্টিটা আছে সেটা যাতে না হয়।
লিকেজের ব্যাপারে আমরা ওয়ারেন্টি দিচ্ছি। IP60 এর যে রেজিস্ট্যান্ট হয় গ্যাস কিটের মাধ্যমে লাগানো হয়। নর্মালি কী করে বন্ধুরা, নর্মালি তো আজকালকার দিনে ওই আঠা বা লিকুইড পেস্ট ব্যবহার করে, কিন্তু আমরা এখানে প্রপার ওই গ্যাস কিটই ব্যবহার করি, যে স্টিকার আছে যেটাকে ডাইকার্ড বলা হয়। প্রথমে ডাইকার্ডের যে পুরনো আঠাগুলো আছে সেই আঠাগুলোকে আমরা মেশিনের মাধ্যমে বা ওই ড্রিলের মাধ্যমে উঠিয়ে নিচ্ছি। প্রপার ক্লিন করব হ্যান্ডসেটটার, যাতে ওই কোনো আঠা বা কিছু না লেগে থাকে। দেখুন বন্ধুরা, এবার যে প্যানেলটার ব্যাক প্যানেলটা আছে সেটার থেকেও আঠাগুলোকে উঠাচ্ছি। প্রপারভাবে ওয়াশ করবেন, না হলে কিন্তু একটু এদিক ওদিক হলে জিনিসটা প্রপার ফিটিং আসবে না। সব সময় ফিটিং যদি ভালো না হয় ফোন কিন্তু কাস্টমার নিয়ে স্যাটিসফ্যাকশন হবে না। ফিটিং ভালো হতে হবে, ফিটিং যাতে সব সময় ভালো হয় এটাই চেষ্টা করবেন, ঠিক আছে? তো সিম ট্রেটা লাগিয়ে দিলাম, সিম ভরে নেটওয়ার্ক চলে আসছে। যেহেতু আমার কাছে পাসওয়ার্ডটা নেই ফোনে, সেই জন্য আমি আপনাদেরকে ফোনটা আনলক করে দেখাতে পারছি না, কারণ কাস্টমার যখন ফোনটা দিয়েছিল ড্যামেজ অফ দিয়েছিলাম গ্যাস কিট। এটা আমরা প্রপারভাবে এখন ওই প্যানেলের মধ্যে লাগাবো। তাতে কি হবে, আপনার ওই ফিটিংসটা খুব সুন্দর আসবে। আর এই গ্যাস কিট লাগানোর কিন্তু একটা প্রসেস আছে। সব সময় ব্যাক প্যানেলে প্রথমে এই গ্যাস কিটটাকে লাগানো হয়। গ্যাস কিটটা সব সময় ব্যাক প্যানেলেই লাগবে, তারপরে আপনার গ্যাস কিটটা ফোনের মধ্যে অ্যাটাচ হবে। দেখুন আমি প্রসেসটা দেখাচ্ছি। সেম টু সেম অনেকটা ওই টেম্পার গ্লাস লাগানোর মতো, ফিটিং সুন্দরভাবে না হলে কিন্তু গ্যাস কিটটা নষ্ট হয়ে যাবে। এটাকে ডাইকার্ডও বলে অনেকে, গ্যাস কিটও বলে অনেকে, যে নাম এরকম চেনে। এগুলো এখন মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনাদের খুঁজতে হবে। আগে আঠা ব্যবহার হতো, কিন্তু এখন এই ডাইকার্ডই ব্যবহার করাটা প্রেফার বা সুইটেবল। তাতে কি হয়, পুরো সেটের যে ওয়াটার রেজিস্ট্যান্স ব্যাপারটা আছে ওটা ফেরত চলে আসে। এই ফোনটা কিন্তু এখন প্রপারলি ফিক্সড হয়ে যাবে এবং কোনো রকম আর এতে কোনো সমস্যা হবে না। দেখুন ওটাকে আমি কিন্তু এখন একটা টুইজারের পিছন দিয়ে বা কোনো একটা টুলস দিয়ে ওটাকে চেপে সেট করে নিচ্ছি, যাতে ওই লিকুইড প্লাস্টিকটা টানার সময় যাতে ওটা চিপকে উঠে না আসে। যেরকমটাভাবে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক সেরকমটাভাবেই যদি গ্যাস কিট আমাদের কাছ থেকে কেউ নিতে পারো এবং এইভাবেই তোমরা লাগাতে পারো। এইভাবে প্রসেস করে যখন গ্যাস কিটটা লাগানো হয় তখন কিন্তু জিনিসের ফিটিংটা খুব ভালো আসে। এই দেখো এখন আমরা এই যে পেপারটাকে উঠিয়ে নিলাম। পেপারটা ওঠানো হয়ে গেলে পরে আমরা এই হ্যান্ডসেটটাকে পুরোপুরি ফিক্সড করলাম। দেখো কি সুন্দর ফিটিং আসলো, কোথাও কোনো রকম কোনো প্রবলেম হবে না। এই হ্যান্ডসেটটাতে আর প্রপার ফিটিং হয়ে গেল হ্যান্ডসেটটা, দেখছো? দেখো একদম প্রপার ফিটিং, কোথাও কোনো রকম সমস্যা কোনো থাকবে না। তাহলে বন্ধুরা আজকের জন্য ভিডিও এখানটাই শেষ করছি। দেখুন প্রপার রেডি করে দিন সেটটাকে, লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও আগে পাওয়ার জন্য বেল আইকনটাকেও টিপে দেবেন। থ্যাংক ইউ অ্যান্ড লাইক।